आज ये प्रेस ब्रीफ का मेन उद्देश्य ये है, रिसेंटली हमारा पड़ोसी स्टेट जो है वेस्ट बंगाल से तो निपा केसेस आइडेंटिफाई हुआ था। कोई आउटब्रेक अभी तक रिपोर्ट नहीं किया है, लेकिन हमारा स्टेट में बहुत सारे जो लोगों के बीच में कुछ डाउट है कि निपा वायरस के बारे में, स्टेट का प्रिपरेशन के बारे में और इसको प्रिवेंटिव मेजर्स का क्या क्या लेना है, इसके बारे में बहुत सारा डाउट्स सोसाइटी में है। इसको क्लैरिफाई करने के लिए और हमारा हेल्थ डिपार्टमेंट का क्या क्या प्रिपरेशंस अभी तक है और हमने क्या मेजर्स अभी तक हमने लिए हैं, इसके बारे में सभी को बताने के लिए आज का एक प्रेस ब्रीफ किया जा रहा है। मेरे साथ डायरेक्टर हेल्थ सर्विस डॉक्टर देवश्री देबर्मा, DFWPM से डॉक्टर निर्मल सरकार, डॉक्टर तपोवन मजूमदार मेरे साथ हूँ और पूरा टेक्निकल प्रेजेंटेशन और हमारा क्या क्या प्रिपरेशंस है वो आपके साथ बताएंगे। मैं रिक्वेस्ट करता हूँ मेरा डॉक्टर तपोवन मजूमदार को, तो क्या प्रिपरेशंस अभी तक हमने लिए हैं और निपा वायरस में एज ए सोसाइटी पब्लिक आपकी तरफ से क्या क्या प्रिपरेशंस लेना चाहिए और प्रिवेंशन के लिए क्या क्या करना चाहिए, इसके बारे में हम बताते हैं। শুভ সন্ধ্যা। অলরেডি আমাদের এমডি স্যার বলেছেন যে আজকে আমরা কেন এখানে এসেছি, যে আপনারা সবাই জানেন যে রিসেন্টলি পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে কাটোয়া গ্রাম, কাটোয়া থেকে এই সংক্রমণটা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সেটা পূর্ব বর্ধমানের একটা এলাকা এবং দুজনেই আমাদের নার্সেস, দুজনেই হেলথ কেয়ার ওয়ার্কার এবং এখন ক্রিটিক্যাল স্টেজে আছে বর্তমানে এইমস কল্যাণীতে ওরা আছে। তো ওদের নিপা সংক্রমণ শনাক্ত করার পরে সর্বত্র একটা অ্যালার্ট জারি হয়েছে। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্য এবং আরও জানেন যে বাংলাদেশে কিন্তু নিপার অ্যাটাক প্রত্যেক বছর হয়। এবছরও কিন্তু বাংলাদেশ থেকে 4টে নিপা কেসের যে রিপোর্ট আছে, 4 জনই মারা গেছেন। তো আমাদের যেহেতু পোরাস বর্ডার, সেজন্য আমাদের সতর্কতা জরুরি আছে। তো এই নিপা ভাইরাস কিন্তু খুব একটা নতুন ভাইরাস নয়, কারণ সেটা 1998 সালে প্রথম মালয়েশিয়াতে এই ভাইরাসটা শনাক্তকরণ করা হয়। তার থেকে 2001 সালে প্রথম আউটব্রেক হয় আমাদের পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে। শিলিগুড়ির পরে 2008 সালে আবার পশ্চিমবঙ্গে আরেকটা দ্বিতীয় আউটব্রেক হয়। তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের আউটব্রেক হয়নি, তারপরে শিফট হয়েছে কেরল। আপনারা জানেন 2018-2019-এ কেরলের আউটব্রেক হয়েছে। তো এটা একটা আউটব্রেক কোন ভাইরাস, সেজন্য আমাদের সতর্কতা নিশ্চয়ই জরুরি আছে। এই ভাইরাসটা নিয়ে বলতে গেলে, এই ভাইরাসটা কোভিডের থেকে একটু ডিফারেন্ট, কারণ কোভিডের সময় কোভিডের সংক্রমণ শক্তি ছিল বেশি, কিন্তু কোভিডে কিন্তু মৃত্যুর হার তেমন ছিল না। এই ভাইরাসের কিন্তু মৃত্যুর হার ম্যাক্সিমাম 75-90% অব্দি রিপোর্টেড আছে। তো যেটা আমি বাংলাদেশে এই বছর বললাম যে 4টে কেস শনাক্ত হয়েছে, 4টেই মারা গেছে। তো এই ধরনের একটা মারাত্মক রোগের জন্য আমাদের নিশ্চয়ই সতর্কতা জরুরি। তো প্রথমে আসি ভাইরাসটা কি করে ছড়ায়। ভাইরাসটা অ্যাকচুয়ালি ছড়ায় মেইনলি থ্রু কন্ট্যাক্ট, সংস্পর্শে ছড়ায়। এটা কিন্তু শ্বাসের মধ্যে বা বাতাসে ছড়ায় না। সেটা ভাইরাসের সংস্পর্শে, মানে যেসব মানুষ এই রোগে আক্রান্ত হয় বা কিছু পশু যেমন শুয়োর এবং ঘোড়া এবং আরও কিছু জানোয়ার আছে, অ্যানিম্যাল আছে, যেগুলোর মধ্যে ওরা যদি সংক্রমিত হয়, ওদের যদি সংস্পর্শে আমরা আসি, ওদের বডি সিক্রেশন যেগুলো, যে লালা এবং অন্য সিক্রেশন যদি আমাদের সংস্পর্শে আসে, তার থেকে আমাদের ছড়াতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বাদুড় থেকে সবচেয়ে বেশি ছড়ায় এই ভাইরাস। তো যেটাকে আমরা ফ্রুট ব্যাটস বলি। এবং ফ্রুট ব্যাটসগুলো কী করে, আমরা যে আপনারা সবাই জানেন যে এই সিজনটাতে আমরা খেজুরের রস যে ওপেন কালেক্ট করা হয়, সেখানে কিন্তু রাত্রিবেলা বাদুড় বসে এবং বাদুড়ের যে বাদুড়ের ইউরিন থেকে কিন্তু এই এবং বাদুড়ের যে নিঃসরণ, ওরা রস খেতে যখন আসে, ওদের যে থুতু বা লালা যখন পড়ে সে খেজুরের রসে, সেটা থেকে কিন্তু বেশি ছড়ায়। এবং আমি যেটা বললাম যে ইন্ডিয়াতে
এখন অবধি যে 4-5টা আউটব্রেক হয়েছে সবগুলো কিন্তু আইদার হিউম্যান টু হিউম্যান আর না হলে খেজুরের রস থেকেই হয়েছে, খেজুর বা তালের রস থেকে, তালের রসটা বেশি। তো এটা হচ্ছে এক ধরনের। দু ধরনের দ্বিতীয় সংক্রমণ হয় হাসপাতালে যদি আমরা ঠিকমতো চিহ্নিত করতে না পারি, সেই রোগীর সংস্পর্শে বা সেই রোগীর সেবা শুশ্রূষায় যারা নিয়োজিত থাকে তাদের কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে এটা হতে পারে। তো এভাবে ছড়ায়, এবং এটা যদি আমাদের ভিতরে ঢুকে, ভাইরাসটা ঢুকে, ইউজুয়ালি 14 দিন ম্যাক্সিমাম টাইম থাকে, ইনকিউবেশন পিরিয়ড বলি, 7 থেকে 14 দিনের মধ্যে সিমটম ডেভেলপ করবে। কি সিমটম ডেভেলপ করবে? সিমটম হচ্ছে ফিভার থাকবে, জ্বর থাকবে, জ্বরের সঙ্গে আনকনসিয়াস হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, অজ্ঞান হওয়া, বা অল্টার্ড সেন্সরিয়াম যেটাকে বলি, যে আবল তাবল কথা বলা, ওরিয়েন্টেশন ঠিক মতো না থাকে, কোথায় আছে বলতে পারছি না, আপনি কি বার জিজ্ঞেস করলে বলতে পারছি না, এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে, বা জ্বরের সঙ্গে যদি পুরো অজ্ঞান হয়ে যায়, তাদেরকে কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে ইমিডিয়েটলি নিপার সন্দেহ করে নিপার ডায়াগনোসিসের ব্যবস্থা, শনাক্তকরণের ব্যবস্থা করতে হবে। এটা এক ধরনের প্রেজেন্টেশন। সেকেন্ড প্রেজেন্টেশন হয়, একটা গ্রুপ অফ পিপলের প্রেজেন্টেশন হয়, সর্দি কাশি দিয়ে শুরু হয়। সর্দি কাশির পরে এটাকে আমরা বলি শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্ট থেকে তার রেসপিরেটরি ফেলিউর হয়, ফেলিউর থেকে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তো দুটো এই দুভাবেই ভাইরাসটা অ্যাকচুয়ালি আমাদের সন্দেহ করতে হয় যে ভাইরাসটার সংক্রমণ আছে কি। তো এখন রোগ চিহ্নিত করার কি ব্যবস্থা? রোগ চিহ্নিত করার জন্য আপনারা কোভিডের সময় আরটিপিসিআর এর নাম শুনেছেন, সেম আরটিপিসিআর পদ্ধতি দিয়েই এই জীবাণুটাকে শনাক্ত করতে হয়। আমাদের সেরোলজি বলি আমরা, এলাইজা টেস্ট করবো, এটা করা যায়, কিন্তু এলাইজার থেকেও সবচেয়ে বেশি কনফার্মেটরি হচ্ছে এই পিসিআর করা, আরটিপিসিআর করা। এবং স্যাম্পল কি হবে? স্যাম্পল হবে রোগীর রক্ত। সেকেন্ড হচ্ছে যাদের রেসপিরেটরি সিমটম থাকে, যাদের সর্দি কাশি জ্বর নিয়ে শ্বাসকষ্ট নিয়ে থাকে, তাদের নেসোফেরিঞ্জিয়াল সোয়াব বলি, সেটা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে। কেউ যদি আনকনসিয়াস হয়, তার যে ফ্লুইড থাকে না, আমাদের যে শিরদাঁড়াতে যে রসটা, যাকে আমরা সিএসএফ বলি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই ফ্লুইডটা থেকে করা যায়। আর যারা সিভিয়ার ইনফেক্টেড হয় তাদের ক্ষেত্রে ইভেন ইউরিন থেকেও এই ভাইরাসটাকে চিহ্নিত করা যায়। তো এই 4 ধরনের স্যাম্পল আমরা কালেক্ট করব যদি কোনো রোগীর ক্ষেত্রে আমাদের সন্দেহ হয়, এবং সেটা পরীক্ষিত হবে একমাত্র আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। অ্যাজ পার দ্য গাইডলাইন, আমরা প্রথম যদি কোনো কেস কোনো সময় পাই, তাহলে এটাকে কনফার্ম করাতে হবে টু এনআইভি পুনে, তারপর থেকে আমরা করতে পারবো। বর্তমানে আমরা ডায়াগনস্টিকের দিক থেকে আমরা প্রস্তুত আছি। আজকেও আমাদের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা সমস্ত চিফ মেডিকেল অফিসারদের সঙ্গে বসে আমরা এইগুলোর যে সরঞ্জামগুলি, লজিস্টিক যাকে বলি আমরা, তার ঠিকমতো আছে কিনা সমস্ত ডিস্ট্রিক্টে, সেটা পর্যালোচনা করেছি। যেটা আমাদের দরকার, যেটা আজকে আমরা ডাইরেকশন দিয়েছি, যে সবগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে যে আইসোলেশন ওয়ার্ড একটা চিহ্নিত করা, যেটা কোভিডের সময় আমাদের ছিল, মাঝে হয়তো এটা কিছুটা অন্য রোগী দখল করে নিয়েছে, এগুলো যাতে আইডেন্টিফাই করে রেডি থাকে। মিনিমাম 2-4টে করে যাতে আইসোলেশন বেড থাকে। আর জিবি হসপিটালে আমরা তেমনিভাবে চিহ্নিত করা আছে, তো আমরা এগুলোকে আবার অ্যাক্টিভেট করাবো। আর আজকেই আমরা ডিসিশন নিয়েছি একটা গাইডলাইন সার্কুলেট করার জন্য। গাইডলাইনটা রেডি হয়ে গেছে, কালকে আমরা হয়তো সমস্ত ডিস্ট্রিক্ট এবং ইয়ে করবো, এবং কিছু আইসি ম্যাটেরিয়াল আমরা হয়তো সংবাদপত্রের মাধ্যমে আমরা যেগুলো সার্কুলেট করব। আর ম্যানেজমেন্ট ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ওষুধ নেই, আর স্পেসিফিক কোনো ভ্যাকসিন নেই, দুটোই নেই, মেইনলি সাপোর্টিভ। তো টাইমলি ডায়াগনোসিস হচ্ছে মেইন, টাইমলি শনাক্তকরণ। সাপোর্টিভ মেডিসিন যা যা লাগে সেটাও আমরা আজকে ইয়ে করেছি, অ্যানালাইসিস করেছি। তো ইমিডিয়েটলি আমাদের কাছে আছে কিছু অ্যান্টিভাইরাল আজকাল ইউজ করছে, রিভাভিরিন নামে একটি ড্রাগ ইউজ করছে, সেটাও আমরা খতিয়ে দেখবো, আমাদের ইমিডিয়েটলি আমরা আনার ব্যবস্থা করবো। তো সব দিক বিবেচনা করে আমরা প্রস্তুত থাকবো। যেটা স্যার বলছিলেন যে প্রতিকারের ব্যবস্থা কি, প্রতিকারের ব্যবস্থা হিসাবে 1 নম্বর বলবো যে আমাদের এই সিজনে স্পেশালি গ্রামেগঞ্জে ট্রেন্ড আছে, জানেন যে আমরা সকালবেলা
খেজুর গাছ থেকে খেজুরটা মানে নামানোর পরে সঙ্গে সঙ্গে খেতে খুব ভালোবাসি। এটা আমরা একদম ডিসকারেজ করছি এখন যাতে কেউ যাতে না ফুটিয়ে সিদ্ধ না করে যাতে খেজুর রস না খায়। খেজুরের রস একেবারেই বারণ, কাঁচা খেজুরের রস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সমস্ত ফল গাছে পাকা ফল আধা পাখি খেয়ে আছে মনে হয়, আমরা অনেক সময় এই ফলগুলো পেরে যে জায়গাটা ভালো আছে সেটা খেতে ভালোবাসি। এই ধরনের যে পাখি খাওয়ার যে ফলগুলো বা যে মানে কে খেয়েছে তো আমরা দেখি না, যে ঠোকরানো যে ফলগুলো বলি আমরা, এই ফলগুলো আমরা একদম অ্যাভয়েড করা। প্লাস নর্মাল ফল যেটা সেটাও যাতে ভালো জলে ধুয়ে ভালো করে ধুয়ে যাতে আমরা ওয়াশ করে, কাঁচা ফল যাতে ডাইরেক্ট কামড় দিয়ে না খাওয়া। তো কারণ এখানেও যদি বাদুড়ের কোনো মিশ্রিত থাকে তাহলে কিন্তু তার থেকে সংক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। আর যেটা কোভিডের সময় আমরা বলেছি হাত না ধুয়ে কিছু না করা। আর এই ভাইরাসটা যেহেতু বলছি যে রেসপিরেটরি প্যাসেজে যায় না, তবু আমাদের হসপিটালে আমরা যখন এই ধরনের সন্দেহ বা সন্দেহজনক কোনো রুগী পাবো তখন কিন্তু আমাদের পুরো পিপি পরে তারপরে সব করতে এবং ডাবল গ্লাস করে এগুলোকে হ্যান্ডেল করতে। এই মোটামুটি আমাদের প্রস্তুতি এবং আমাদের জনসাধারণের উদ্দেশ্যে বলা কি করবেন না, কখন সন্দেহ করবেন। আর পরিশেষে একটা কথা সবসময় আমরা বলি যে জ্বরকে কখনো অবহেলা করবেন না, যে কোনো জ্বর টাইমলি যাতে হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিয়ে যাতে ওষুধ খাওয়া হয়। এবার চিকিৎসা ব্যবস্থা ডাক্তারবাবুরা যখন ডায়াগনোসিসের জন্য যা যা করার করবেন। তো ফাংশনাল হবে, এটা বিলো 90 কেন হবে? আর এখন তো মেইনলি কোভিড এর পরে আবার তো মেসিভ অক্সিজেনের খুব একটা দরকার ছিল না, সেই জন্য ম্যাক্সিমাম হসপিটালে আবার থ্রো সিলিন্ডার চলছে। প্র্যাকটিক্যালি এখন এক্সেপ্ট জিবি ছাড়া ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ওই সিলিন্ডারই যথেষ্ট, এই পুরো প্ল্যান্টের মিসইউজ হচ্ছে না। যেমন স্যার ক্যান্সার হসপিটালে এই যে প্ল্যান্ট লাগানো হয়েছে, এই অক্সিজেনটা তারা আইসিইউতে ইউজ করে না, কোয়ালিটি খারাপ বলে এমন একটা রিপোর্ট আছে। আরেকটা প্রশ্ন স্যার, কোভিডের সময় একটা ছিল অর্ডার ছিল পেরিফেরি অ্যারেঞ্জমেন্ট করছি, কারণ কোভিড এর সময় আমরা এন্টায়ার ওই ব্লকটা ছিল, ওই ব্লকটাতে এবার অন্য ডিপার্টমেন্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই দিকটাই চিন্তা করছি, আমাদের যে এমডিআর টিভি যেটা আছে ওই বিল্ডিং এর উপরের তলায়, সেটা আমরা এর সময় ফ্লু এর সময় করেছিলাম একবার। হ্যাঁ, এই জন্য কারণ এইটা কিন্তু মানে খুব ড্রেডেড, কোভিডের মতো না, যে কোনো মতে যাতে অন্য রোগীর সংস্পর্শে না থাকে এই জন্য দূরত্বে রাখলে একটু সুবিধা। এই জন্য আমরা হ্যাঁ দ্রুত इसलिए तो आज का मीटिंग सीएमओ के और एमएस के साथ किया था। अगर आपके पास कोई भी, हमने अभी एक सप्लाई चेन मैनेजमेंट सिस्टम भी इम्प्लीमेंट किया है, जहाँ पे भी डेफिशिएंसी वगैरह होगा वो इमीडिएटली हमारे पास इंफॉर्मेशन आ जाए और इमीडिएटली हमारा प्रोक्योरमेंट हो। इसलिए आज का रिव्यू किया था एंड इसमें जो भी जहाँ पे भी मिनिमम और डेफिशिएंसी होगा वी विल टेक इट। এই টেস্ট কিটগুলো অ্যাকচুয়ালি খুব কস্টলি কিট, তো এই জন্য এগুলো প্রজেক্ট মোডে চললে আমরা লাইক স্টেট লাইক আওয়ার্স আমাদের রাজ্যে আমরা যদি প্রজেক্ট মোডে চালাই তাহলে আমাদের ফান্ডের কোনো প্রবলেম হয় না, আদারওয়াইজ ফান্ডের একটা প্রবলেম থাকে। আর যখন প্রয়োজনীয়তা কম থাকে তখন আমরা এটাকে সেন্ট্রালাইজড করি শুধু, যেমন বললাম যে এজিএমসিতে আমার টেস্ট হচ্ছে, তো যার ফলে এই দুটো ল্যাবরেটরিতে এখন এমন মাত্রায় কোভিড নেই, যেটা আসে এক দুটো হয়তো 2 মাসে 3 মাসে একটা পাই, তো এই ধরনের আছে। ক্যাটাগরি ভাইরাস বা 4 ভাইরাসগুলো বা ক্যাটাগরি 4 এর যে জীবাণুগুলো এগুলোকে হ্যান্ডেল করতে BSL 3 ল্যাব। সো আমাদের যেটা আছে যে ঊনকোটিতে, এটা কোভিডের সময় আমরা জাস্ট কাজ চালানোর জন্য, এটা ম্যাক্সিমাম BSL 2 অবধি আছে। তো আমরা যেহেতু এখন এজেন্সি কে আপগ্রেড করা হয়েছে টু BSL 3 ল্যাব, সেজন্য আমরা এগুলো হ্যান্ডেল করবো BSL 3 ল্যাব। এটা সবার বললাম না, ম্যাক্সিমাম এফেক্টেড কিন্তু হসপিটালের স্টাফ, মানে হেলথ ওয়ার্কার, সেই জন্য হ্যান্ডলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজিএমসিটা BSL 3 ল্যাব, হ্যাঁ আমাদের এখন BSL 3 ওটা আপগ্রেডেশন দরকার, মানে অনুযায়ী। কোনটা আপনি বললেন যে BSL 4 ল্যাব, BSL না অর্গানিজমটা হচ্ছে ক্যাটাগরি 4, এটাকে হ্যান্ডেল করার জন্য BSL 3 ল্যাবই জানা। যেহেতু পশ্চিমবঙ্গ রোজ আর ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে যাতায়াত অনেক সংখ্যার প্যাসেঞ্জার রয়েছে, সেই ক্ষেত্রে বিমানবন্দর রেল স্টেশনে কোনো ধরনের সতর্কতার ব্যবস্থা কি রয়েছে? फिलहाल अभी तक इतना हमने डिटेल स्टडी कर रहा हूँ,
तो अगर चाहिए तो हम लगा देंगे। फिलहाल उतना आउटब्रेक का पैनिक करने के लिए ज़रूरत नहीं है। वो बर्दवान में जो है एंड वो भी आउटब्रेक डिक्लेयर नहीं किया है। तो अगर आउटब्रेक डिक्लेयर किया है तो स्ट्रिंजेंट मेजर्स में चले जाएंगे। फिलहाल हमने हमारा जितने भी जो पेरिफेरी और टेरिटरी और प्राइमरी सेंटर्स है उसको सतर्क रहने के लिए इंस्ट्रक्शन दिया है। जो भी फीवर केसेस होगा उसको स्ट्रिक्टली डायग्नोसिस किया जाएगा। तो वो पैनिक होकर हम हर जगह पे रिस्ट्रिक्शन अभी लगाने का ज़रूरत नहीं है। अगर चाहिए तो हम लगाएंगे, लेकिन फिलहाल उसका ज़रूरत नहीं। স্যার কৈলাসহর এবং ধর্মনগরে দুটো ভাইরোলজি ল্যাব আছে, কোভিডের সময় করা হচ্ছে, ওগুলো তো পরিকাঠামোটা কিছুটা ড্যামেজ আছে, এখন কি প্ল্যান আছে, ওখানেও টেস্ট হবে? ये हाईली कंटेजियस एक डिसीज है, इसलिए तो सबको इंस्ट्रक्शन दिया गया था कि जो भी सैंपल्स होगा हमें एजीएमसी में ही टेस्ट करेंगे। इसको अननेसेसरी इधर उधर टेस्ट नहीं करेंगे। किट टेस्ट होगा অ্যাকচুয়ালি বাইরে থেকে যতটুকু জানা মতে ত্রিপুরাতে বাইরে থেকে প্রচুর পরিমাণে শুকর আমদানি করা হয়। তো এই ব্যাপারে কি যিনি দপ্তর আছে সেই দপ্তর আছে ওই দপ্তরকে জানানো হয়েছে এই বিষয়ে কোনো? এটার একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স, আমি ডিপে যাইনি তখন। এই ভাইরাসটার দুটো স্ট্রেন আছে, একটাকে বলি আমরা নিপা ভাইরাস মালয়েশিয়ান স্ট্রেন, আরেকটাকে বলি নিপা ভাইরাস বাংলাদেশ স্ট্রেন। তো ইনসিডেন্টলি ভারতবর্ষে যতগুলো আউটব্রেক হয়েছে 2001 সাল থেকে এখন অবধি প্রত্যেকটা আউটব্রেকের যে চিহ্নিত হয়েছে সেই চিহ্নিতকরণের মাধ্যমে পাওয়া গেছে যে এই ভাইরাসগুলো নিপা ভাইরাস বাংলাদেশ টাইপ। এবং এই নিপা ভাইরাস বাংলাদেশ টাইপ কিন্তু এনিমেলের থেকে ছড়ায় না, এগুলো মেইনলি ছড়ায় বাদুড় থেকে। এখন অবধি এনিমেল থেকে হিউম্যান ট্রান্সমিশন ভারতবর্ষে কোনো রেকর্ড নেই, বাংলাদেশেও কোনো রেকর্ড নেই। সেগুলো যাই হয়েছে সবগুলো হয় হিউম্যান টু হিউম্যান, কেউ একজন আক্রান্ত হয়েছে, সে হয়তো ওই বাদুড় থেকে বাদুড়ের কন্টামিনেট করা যে জিনিসগুলো খেয়েছে, অথবা তার যেভাবে সংক্রমণের কিন্তু শুকর থেকে এখন অবধি কোনো নেই। তবু আমরা সতর্ক থাকছি, কারণ আমরা বলছি যেহেতু এদের মাধ্যমে দেয়ার অলসো কনসিডারেড ইন্টারমিডিয়েট হোস্ট, এবং এদের মধ্যে এদের থ্রুতেও ছড়াতে পারে, এবং হর্স থেকে ছড়ানোরও ইতিহাস আছে বাইরে, নট আমাদের এখানে। তো এই জন্য জাস্ট সতর্ক থাকতে। স্যার যেমন স্যার বলছিলেন যে আপনারা রিভিউ করেছেন কি পরিকাঠামো আছে, বলছিলেন অক্সিজেন কনসেন্ট্রেটের কথা। কোভিডের সময় প্রচুর অক্সিজেন কনসেন্ট্রেটর কেনা হয়েছে, এখন এর মধ্যে কত সংখ্যা যেগুলো চালু আছে? बंगाल में 2 केस हुआ, तो देयर इज नो केस ऑफ पैनिक। तो एंड हमारा स्टेट में अभी तक एक भी केस आइडेंटिफाई नहीं हुआ है। फिर भी एज डॉक्टर साहब सेड हमने पूरा प्रिपरेशन ले के रखा है, और हमारा रैपिड एक्शन रैपिड रेस्पॉन्स टीम वो जो उसको भी एक्टिवेट किया गया है। हमारी इंटीग्रेटेड डिसीज सर्वाइलेंस टीम एंड डिस्ट्रिक्ट सर्वाइलेंस ऑफिसर्स और सारे को एक्टिवेट कर दिया गया है। एंड टेस्टिंग के लिए PCR जो भी टेस्टिंग किट्स चाहिए, और लॉजिस्टिक्स जो भी PPE किट्स और बाकी सारे का जो भी अवेलेबिलिटी है वो भी हमने रिव्यू किया है एज ऑफ नाउ। अगर कोई भी इमरजेंसी हो इसको डील करने के लिए स्वास्थ्य दफ्तर इज रेडी, तो कोई भी चिंता नहीं है। और मैं पब्लिक को अनुरोध करता हूँ कि कोई भी फीवर ऐसा जो भी सिम्टम्स हमारा बोला था अगर होगा तो नियर बाई स्वास्थ्य केंद्र में जाकर डॉक्टर से जांच कीजिएगा। और दूसरा, डोंट बी पैनिक एंड डोंट स्प्रेड रूमर्स, अननेसेसरी रूमर्स स्प्रेड मत कीजिएगा। और सोशल मीडिया में जो भी रूमर्स होगा ध्यान से पढ़िएगा, अगर कंफर्म नहीं होगा तो अननेसेसरी इसको स्प्रेड मत कीजिएगा, व्हाट्सएप में, सोशल मीडिया में, कहीं पे भी। ये मैं सबको अनुरोध करता हूँ। और जैसे भी प्रिवेंटिव मेजर्स जो भी बोला गया था इसको स्ट्रिक्टली फॉलो कीजिएगा। স্যার যেহেতু আপনারা বলেছেন যে তপন স্যারকে এবং আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ। আপনারা সবাই এসেছেন। নিপা ভাইরাস নিয়ে সকাল থেকে আমাদের মধ্যে 3 থেকে 4টা মিটিং হয়েছে, এবং হেলথ ডিপার্টমেন্ট সব থেকে প্রস্তুত নিপা ভাইরাসের এগেইনস্টে জনসচেতনতা তৈরি করতে, এবং প্রত্যেকটা হাসপাতাল এবং প্রত্যেক স্বাস্থ্যকর্মী যাতে সমভাবে এই নিপা ভাইরাস সম্পর্কে ওয়াকিবহাল থাকে, তার জন্য আমাদের মধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। আজকে সকালে আর্লি ইন দ্য মর্নিং আমাদের সেক্রেটারির চেয়ারম্যানশিপে আমরা মিটিং করেছি। আমরা একটা রোড ম্যাপ তৈরি করেছি। সাবসিকুয়েন্টলি SOP অলমোস্ট তৈরি হয়েছে। আজকে বিকেলে অথবা কালকে সকালের মধ্যে আমরা পেরিফেরি লেভেলে পৌঁছে দেব। তারপর দুপুরবেলা আমরা পেরিফেরি লেভেলে প্রত্যেক সিএমওদের সঙ্গে আমাদের MD স্যারের চেয়ারম্যানশিপে মিটিং হয়েছে। ইন ডিটেলস আমরা নিপা ভাইরাস সম্পর্কে আমাদের তপন স্যার ব্রিফ করেছেন।
প্রত্যেক সিএমওদের, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অথবা হাসপাতালে যারা কর্মী আছে সবাইকে আমরা অ্যাওয়ার করেছি এবং প্রত্যেক হাসপাতালে যাতে র্যাপিড রেসপন্স টিম তৈরি করা হয় এবং এই টিম যাতে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে তার জন্য আমরা প্রত্যেক সিএমওকে আজকে মিটিংয়ে বলা হয়েছে এবং অ্যাকর্ডিংলি প্রত্যেক হাসপাতালে র্যাপিড রেসপন্স টিম যা আগেও ছিল ওটাকে আবার রিঅ্যাক্টিভেট করা হবে। তারপর প্রত্যেক হাসপাতালে যদি কোনো ফিভার অথবা কাশি অথবা রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড কোনো সিমটম নিয়ে যদি কোনো পেশেন্ট আসে ওই পেশেন্টকে যথারীতি সর্দি চিন্তা করে চিকিৎসা করা, যদি প্রয়োজন হয় ওই পেশেন্টের ইনভেস্টিগেশন রিলেটেড উইথ নিপা ভাইরাস যা থাকে সব কিছু যাতে করা হয়, স্যাম্পল কালেক্ট করে যাতে এজিএমসিতে আমাদের স্টেটে এজিএমসিতে সুবিধা আছে পরীক্ষা করার, ওখানে যাতে পাঠানো হয়। এবং যদি কোনো পেশেন্ট জ্বরের উপসর্গ নিয়ে যদি ডেথ হয় তাহলে ওই পেশেন্টের কন্ট্যাক্ট লিস্ট তৈরি করে সার্ভেইলেন্স করে এবং যা আমরা আগেও এই ধরনের ভাইরাস রিলেটেড ক্ষেত্রে করেছি সেম যাতে করা হয় সবাইকে বলা হয়েছে। এবং প্রত্যেক হাসপাতালে যাতে কয়েকটা বেড, আইসোলেটেড বেড রাখা হয়। যদিও আমরা আমাদের তখন স্যার আমাদের ইন ডিটেলস বলেছেন যে এখনো কোনো আউটব্রেক হয়নি, স্পোরাডিক কেস হয়েছে, তবুও আমরা সচেতন। আমাদের ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, ন্যাশনাল হেলথ মিশন সঙ্গে এজিএমসি টোটালি প্রস্তুত আছে। 2টা কেস ওয়েস্ট বেঙ্গলে, 2টা কেস স্পোরাডিক কেস পাওয়া গেছে এবং যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ওখান থেকেও হয়তো বা ইনফেকশন হতে পারে, সব কথা বিবেচনা করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং প্রত্যেক হাসপাতালের যারা দায়িত্বে আছেন ওনাদের আমরা বলেছি যাতে 2-3টা বেড যাতে আইসোলেশন বেড যাতে রাখা হয় এবং প্রত্যেক হাসপাতালে যাতে বি টাইপ অক্সিজেন সিলিন্ডার উইথ অক্সিজেন কনসেন্ট্রেটর যাতে রাখা হয়, যা আমরা আগেও করেছি। ওই সেম জিনিস আজকে আবার রিভিউ করা হয়েছে এবং এই রিভিউ প্রসেস এবং এই কন্টিনিউয়াস মনিটরিং আমাদের চলবে। কন্টিনিউয়াস মনিটরিং আমরা পেরিফেরি লেভেল সবসময় করব এবং জনসচেতনতা আমরা লিফলেটও তৈরি করেছি, লিফলেটও বিলি করব এবং যাতে কোনো ধরনের কোনো অসুবিধা যদি বুঝার। এবং একটা জিনিস আমি বলতে চাই, এখানে প্যানিক হওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ যে 2টা কেস আমাদের রাজ্যে না অন্য রাজ্যে হয়েছে, ওটাকে মাথায় রেখে সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি, আমরা প্রস্তুত। এবং এটা বললাম এসওপিও ইজ অলরেডি রেডি, উইল বি এবল টু সাবমিট টুডে ইভিনিং অর টুমরো মর্নিং। সবাইকে আবারও ধন্যবাদ। ওগুলি পেরিফেরি লেভেলে সিএমও করে আমরা রেখেছি। এখন আজকে মিটিংয়ের পর আমরা বলেছি এখন গিয়ে আবার ওগুলিকে দেখবে কটা আছে, যদি কম থাকে রিকোয়েশন দেবে। আবার ফিগারটা বলতে পারবেন স্যার? এক্সাক্ট ফিগারটা তো এখন আমার কাছে নেই, কিন্তু যেগুলো আছে এগুলি একটিভ আছে। যদি কোনোটা লাগে আরো, যদি কেস ডিপেন্ডেন্ট, যদি মনে হয় যে ওই পরিস্থিতি গেছে আরো বেশি লাগবে তাহলে রিকোয়েশন দেবে ওনারা। Tini hangreni shalo titi edisi jotono hamjangma tei kha kaham ya pharo. Jeng jotono chini ha tei dafani hamkraino chini shuri mau na deklainai.